হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আরাফাত। আজকে হচ্ছে আপনাদের আমরা তড়িৎ রসায়নের সেকেন্ড ক্লাসের ভিডিও নিয়ে এসেছি। আমাদের ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা তড়িৎ রসায়নের ক্লাসিফিকেশনগুলো পড়েছিলাম, যে পরিবাহীকে কয় ভাগে ভাগ করা যায়, কীভাবে ভাগ করা যায়, কেমনে ভাগ করা যায়, এগুলো নিয়ে পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা পড়াবো হচ্ছে পরিবাহিতা নিয়ে একটু পড়াবো, বাট এর আগে আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়বো, যেটা হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেন আসছে। আমরা যদি আপনার মনে থাকে, আমরা ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম হচ্ছে ধাতব পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধির কারণে কি হয়, তাপমাত্রা বৃদ্ধির কারণে রোধ বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুৎ প্রবাহ হ্রাস পায়। আমি আবার একটু রিপিট করতেছি, ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি কি করা হয়, যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি করা হলে তার রোধ বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পাওয়ার কারণে তার পরিবাহিতা বা তড়িৎ প্রবাহ কি পায়, হ্রাস পায়। এখন স্যার, আমরা যে আজকে পড়াটা পড়ব ধাতব পরিবাহী বোঝার আগে আমাদের ধাতব বন্ধনটা একটু বোঝা দরকার। ধাতব বন্ধন কাকে বলে? ধাতব বন্ধন হচ্ছে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়, তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে ধাতব বন্ধন বলে। এখন ধাতুসমূহ কীভাবে করে ইলেকট্রন ত্যাগ করে? ধরেন আমি একটা ধাতু নিচ্ছি, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটাও সোডিয়াম প্লাস, এরা সবাই সোডিয়াম ধাতব বন্ধনে আবদ্ধ আছে। তো যেহেতু তারা সোডিয়াম প্লাস হয়েছে, সেহেতু তারা কন্টিনিউয়াসলি ইলেকট্রন দান করে থাকবে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলো এই যে একটা যে সে ক্যালাস জালি তৈরি করছে। কি জালি তৈরি করছে স্যার? ক্যালাস জালি, যার অপর নাম হচ্ছে পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস মানে আমরা কি বুঝাচ্ছি স্যার? পারমাণবিক শ্বাসটা বুঝাচ্ছি এই যে ধাতুরা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নযুক্ত একটা ক্যালাস জালি তৈরি করে। কি বলছি? ধাতুরা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নযুক্ত একটা ক্যালাস জালি তৈরি করে, এই ক্যালাস জালিকে পারমাণবিক শ্বাস বলে। এই পারমাণবিক শ্বাসগুলোর মধ্যে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো মুভ করতেছে, মানে হচ্ছে প্রদক্ষিণ করতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এখন ইলেকট্রনগুলো যখন ইলেকট্রনগুলো এরকম করে মুভ করতেছে, তাদেরকে আমরা বলি হচ্ছে ডি লোকালাইজড ইলেকট্রন। হোয়াট ইজ ডি লোকালাইজড মানে কি? লোকালাইজড মানে হচ্ছে ফিক্সড। লোকালাইজড মানে হচ্ছে ফিক্সড, সে একটা জায়গায় ফিক্স থাকবে। আর ডি মানে কি? ডি মানে হচ্ছে না। তাহলে ডি লোকালাইজড মানে হচ্ছে সে কি থাকবে না? সে ফিক্স থাকবে না। তাহলে ফিক্স না থাকার কারণে ইলেকট্রনগুলো সব দিকে মুভ করবে, এই দিক থেকে এদিকে, এভাবে করে মুভ করবে। এখন ইলেকট্রনগুলো যখন মুভ করতেছে, তখন তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এটা আমরা সবাই জানি। এখন স্যার, এতটুকু পর্যন্ত বেসিক আমাদের ক্লিয়ার আশা করি। এরপর স্যার, আমরা যে কোয়েশ্চেনটা পড়াবো আজকে আপনাকে, সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে ধাতুর বা ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ হ্রাস পায় কেন? এটা হচ্ছে কোয়েশ্চেন। তাপমাত্রা বৃদ্ধিতে ধাতুর বা ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ প্রবাহতে হ্রাস পায় কেন? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। একটু খুব ইজি একটা জিনিস দেখো স্যার, ওই যে বললাম না, আমরা এটা একটু বুঝে নিলাম। এখন তাপমাত্রা বাড়ালে আমরা জানি ইলেকট্রনের গতি বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে ডিলোকালাইজ ইলেকট্রনগুলোর গতিগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রনের গতি যদি বৃদ্ধি পায়, আমরা সবাই জানি বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়ার কথা, আসলে সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু কি হয়, এখানে যখন আমি তাপ দিচ্ছি, শুধুমাত্র ইলেকট্রনের গতি তো বৃদ্ধি পাচ্ছে না, এখানে যে ক্যালাস জালিগুলো আছে সেগুলোও কি করতেছে? তাপ গ্রহণ করতেছে। তাহলে কোনো কঠিন জিনিস যদি তাপ গ্রহণ করে, তখন তারা কি করে? তখন তারা কাঁপাকাঁপি করে। ওই কাঁপাকাঁপিকে আমরা বলি দোদুল্যমান অবস্থা। তাহলে যখন কাঁপাকাঁপি করে, তখন ইলেকট্রনটা মুভ করার সময় আগে যত স্মুথলি মুভ করতে পারতো, এখন সে তত স্মুথলি মুভ করতে পারতেছে না। যার কারণে সে কতক্ষণ এখানে ধাক্কা খায়, সে কতক্ষণ এই জায়গায় ধাক্কা খায়, সে যখন এখানে ধাক্কা খায়, এখানে ধাক্কা খায়, এভাবে ধাক্কা খাওয়ার কারণে তার বিদ্যুৎ প্রবাহটা হ্রাস পাচ্ছে। তার বিদ্যুৎ প্রবাহটা হ্রাস পাওয়ার কারণে তার কি হচ্ছে স্যার? তার রোধ বেড়ে যাচ্ছে। আর তার যদি রোধ বেড়ে যায়, তাহলে কি হচ্ছে স্যার? আমরা সবাই জানি বিদ্যুৎ প্রবাহ কমে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু রিডিংটা পড়ি, দেখো আমরা বলে দিচ্ছি তাপমাত্রা বৃদ্ধির ফলে ধাতুর ক্যালাস বা ল্যাটিস জালিকার নির্দিষ্ট অবস্থানে থাকা ধনাত্মক আয়নগুলো, মানে তাপমাত্রা বৃদ্ধি করতেছো, এই যে ক্যালাস জালি সোডিয়াম প্লাস এগুলা ধনাত্মক আয়নগুলো তাদের আশেপাশে কি অবস্থায় থাকে? দোদুল্যমান অবস্থায় থাকে মানে কি? তারা কন্টিনিউয়াসলি মুভ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতেছে? মুভ করতেছে। আচ্ছা,
যার ফলে মুক্ত ইলেকট্রনগুলো ধনাত্মক আয়নের সাথে কি খায়, ধনাত্মক আয়নের সাথে ধাক্কা খেতে থাকে। কি হলো? ধাক্কা খেলো। তো ধাক্কা খাওয়ার কারণে তার ইলেকট্রনের গতি হ্রাস পায়, যার কারণে রোধ বৃদ্ধি পায়, সেজন্য বিদ্যুৎ প্রবাহ হ্রাস পায়। এটা একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন এবং এটা 2 নম্বরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি পড়াটা বুঝতে পারছেন, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আমরা পুরো পড়াটা আপনাদেরকে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে স্যার। এটার পরে স্যার আমরা চলে যাব হচ্ছে আজকের আরেকটা পড়াতে, যেটা আমাদের আজকের টপিকস, পরিবাহিতা কাকে বলে। আপনারা ভিডিও পজ করে এই কোয়েশ্চেনটা লিখে রাখবেন, ঠিক আছে। আমরা এখন চলে যাব হচ্ছে পরিবাহিতা কাকে বলে। এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানকার জন্য, ঠিক আছে। আচ্ছা স্যার, পরিবাহিতা কাকে বলে? প্রথম হচ্ছে স্যার, আমরা 2টা টার্ম পড়ি, ঠিক আছে। আমরা ফিজিক্সে একটা টার্ম পড়ি, রোধ। বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সময় যে বাধা পায় তাকে বলা হয় রোধ, ঠিক আছে। এই রোধ টার্মটা আমরা কিসের জন্য ইউজ করি? এই রোধ টার্মটা স্যার আমরা ইউজ করি হচ্ছে কঠিন বস্তুর জন্য, ঠিক আছে। কঠিন বস্তুর জন্য আমরা রোধ জিনিসটা ইউজ করি, কিন্তু তরল পদার্থের জন্য আমরা ইউজ করি রোধ ইউজ না করে আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে পরিবাহিতা। মানে আমি একটু রিডিংটা আগে একটা সংজ্ঞাটা পড়াই দিই। পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পরিবাহিতাকে প্রকাশ করা হয় হচ্ছে এল দিয়ে। পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে। আচ্ছা, পরিবাহিতাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এল দিয়ে। আচ্ছা, এখন এই পরিবাহিতার মধ্যে কি আছে একটু আমরা যদি দেখি, এটাকে বলা হয় রোধের কি রাশিকে? রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলা হয়। রোধের বিপরীত রাশিকে কি বলা হয় স্যার? পরিবাহিতা বলা হয়। অর্থাৎ আমরা যদি ফিজিক্সের জন্য যে টার্মটা ইউজ করবো রোধ, এটা হচ্ছে এই টার্মটা আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে ইউজ করি না, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে দ্রবণ থাকে। দ্রবণের জন্য আমরা রোধ ইউজ করি না, দ্রবণের জন্য আমরা ইউজ করি হচ্ছে পরিবাহিতা। তখন আমার সংজ্ঞাটা একটু জানতে হবে। পরিবাহিতার সংজ্ঞা কি? সিম্পল একটা জিনিস, রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? পরিবাহিতা বলা হয়, ঠিক আছে। এখান থেকে আমাদের এই সংজ্ঞা ছাড়াও আর কি আসতে পারে? এই সংজ্ঞা ছাড়াও আরেকটা আসতে পারে একক, পরিবাহিতার একক। এখন স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা 2টা একক নিয়ে, মানে 2 প্রকৃতির একক নিয়ে একটু কনফিউশন হই। পরিবাহিতার একক, ঠিক আছে। তাহলে আমি যদি একটু পরিবাহিতার এককটা চিন্তা করি, পরিবাহিতার এককটা আমরা 2টা এককে শিখব। একটা হচ্ছে সিজিএস এককে, একটা হচ্ছে এসআই এককে। একটা হচ্ছে সিজিএস এককে, একটা হচ্ছে এসআই এককে। আচ্ছা, আমরা আবার একটু পড়ি। রোধের কি রাশিকে? রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে, ঠিক আছে। পরিবাহিতা বলে, অর্থাৎ পরিবাহিতা ইকুয়ালস টু কি হচ্ছে স্যার? পরিবাহিতা ইকুয়ালস টু L ইকুয়ালস টু 1/R। L ইকুয়ালস টু 1/R, ঠিক আছে। আচ্ছা স্যার, সিজিএস এককে রোধের একক হচ্ছে ওম। সিজিএস এককে রোধের একক হচ্ছে ওম, ঠিক আছে। তাহলে এসআই এককে রোধের একক হচ্ছে কে? রোধের একক হচ্ছে সিমেন্স ইনভার্স 1, যেটাকে আমরা প্রকাশ করি এসআই ইনভার্স 1, ঠিক আছে। এসআই ইনভার্স 1। তাহলে যদি এরকম হয় তাহলে পরিবাহিতার একক সিজিএস এককে কি হবে? ওম ইনভার্স 1, আর এস এককে কি হবে? সিমেন্স, ঠিক আছে। এস এককে হচ্ছে সিমেন্স। তাহলে স্যার আমরা রোধ কোথায় ইউজ করি? রোধ আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে কঠিন বস্তুর জন্য, আর পরিবাহিতা আমরা কিসের জন্য ইউজ করি? তরল বস্তুর জন্য, ঠিক আছে। তাহলে পরিবাহিতা এটা হচ্ছে রোধ, এটা হচ্ছে পরিবাহিতা। আশা করি 2টা পড়াটা আমরা ক্লিয়ার করতে পারছি। তাহলে কি বলছি স্যার? রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে। রোধের এসআই একক হচ্ছে সিমেন্স ইনভার্স 1, সিজিএস একক হচ্ছে ওম, আর পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স, আর সিজিএস একক হচ্ছে ওম ইনভার্স 1। এটা আমাদের কেমিস্ট্রির অবজেক্টিভের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা স্যার, এখন এটা নিয়ে আমাদের পড়া শেষ। আমরা এখন স্যার পরিবাহিতা আমাদের কেমিস্ট্রির জন্য 3টে পরিবাহিতা আমরা পাই। একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে তুল্য পরিবাহিতা, একটা হচ্ছে মোলার পরিবাহিতা। ঘুরে ফিরে সব পড়াগুলো সেম। আমরা আগে এটা পড়ার আগে আমরা একটা কোষ নিয়ে পড়বো, মানে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে পড়বো একটু, ঠিক আছে স্যার। আচ্ছা, আশা করি আপনারা এগুলো লিখে নিচ্ছেন, ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমরা এখন স্যার আপনাকে একটা তড়িৎ কোষ নিয়ে পড়াবো,
ঠিক আছে, একটা তড়িৎ কোষ, একটা তড়িৎ কোষ। আচ্ছা, আমরা যদি একটা তড়িৎ কোষ দেখি, একটা তড়িৎ কোষে আমরা কয়টা জিনিস দেখতে পারি? ঠিক আছে, একটা তড়িৎ কোষে একটা তড়িৎ বিশ্লেষ্য থাকবে, একটা তড়িৎ কোষে একটা তড়িৎ বিশ্লেষ্য থাকবে, একটা কি থাকবে? একটা থাকবে হচ্ছে আমার অ্যানোড, একটা আমার কি থাকবে? একটা থাকবে হচ্ছে আমার ক্যাথোড। ঠিক আছে, এই অ্যানোড এবং ক্যাথোডকে আমি একটা তার দ্বারা যুক্ত করে দিব। ঠিক আছে, তাহলে আমি একটু আবার ফার্স্ট থেকে পড়াচ্ছি। এখানে কি কি থাকবে? একটা তড়িৎ বিশ্লেষ্য থাকবে, একটা অ্যানোড থাকবে, আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে হচ্ছে ক্যাথোড। এই ক্যাথোডকে আমরা যুক্ত করে দিচ্ছি। আচ্ছা স্যার, অ্যানোড কাকে বলে? খুব ইজি একটা জিনিস, অ্যানোড কাকে বলে? অ্যানোড হচ্ছে যারা ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি হচ্ছে জারণ, ঠিক আছে, তাহলে জারণ তোমার কি হবে? জারণ তোমার জারিত হবে, জারিত হয়ে তোমার কিসে পরিণত হবে? বিজারকে। তাহলে আমার এত কিছু মনে রাখার দরকার নাই, আমার একটা জিনিস মনে রাখতে হবে, আমার দুইটা তড়িৎদ্বার থাকে, একটা অ্যানোড, আরেকটা হচ্ছে কি স্যার? আরেকটা হচ্ছে ক্যাথোড। একটা হচ্ছে অ্যানোড, আরেকটা হচ্ছে কি? ক্যাথোড। অ্যানোডে কি ঘটে? অ্যানোডে স্যার জারণ ঘটে। অ্যানোডে কি ঘটে? অ্যানোডে জারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে স্যার বিজারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। আর বিজারণ কাকে বলে? যারা স্যার ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি হচ্ছে বিজারণ। যারা ইলেকট্রন গ্রহণ করে, স্যার যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে বিজারণ। তাহলে জারণ কাকে বলে? যারা ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় জারণ, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় বিজারণ। তাহলে স্যার আমার কোন তড়িৎধারে কি হচ্ছে? আমি যদি একটু মনে রাখতে চাই, সেটাকে আমরা মনে রাখবো হচ্ছে আজ কবি দিয়ে, ঠিক আছে, এইভাবে করে মনে রাখবো। ঠিক আছে, তাহলে আজ কবি দিয়ে আমরা কি মনে রাখবো? আজ কবি দিয়ে অ দিয়ে হচ্ছে অ্যানোড, জ দিয়ে হচ্ছে জারণ, মানে হচ্ছে অ্যানোডে কি ঘটবে? জারণ ঘটবে। অ্যান্ড ক দিয়ে হচ্ছে কি স্যার? ক দিয়ে হচ্ছে ক্যাথোড। বি দিয়ে তোমার কি ঘটবে? বি দিয়ে হচ্ছে তোমার বিজারণ ঘটবে। তাহলে আমার কি হলো? আমার অ্যানোডের জারণ ঘটলো, ক্যাথোডে কি ঘটলো? ক্যাথোডে স্যার বিজারণ ঘটলো। তাহলে অ্যানোডে কি হলো? অ্যানোডের জারণ হলো। ক্যাথোডে কি হলো? ক্যাথোডে হচ্ছে বিজারণ হলো। তাহলে স্যার আমি এই কথাটা আপনাদেরকে বলতে পারি, একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আমার কি কি থাকতে পারে? দুইটা তড়িৎদ্বার থাকবে, একটা তড়িৎ বিশ্লেষ্য থাকবে, তারা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে এবং তারা কানেক্টর থাকবে। এটা হচ্ছে একটা তড়িৎ কোষ নিয়ে আমাদের কথাবার্তা। এটা নিয়ে আমরা পড়াবো। কেন স্যার এটা পড়াইছি আমি পরে এক্সপ্লেন করব। আশা করি আপনারা এটা বুঝছেন। আর এটা নিয়ে আশা করি আপনারা লিখে নিছেন। লিখে নেওয়ার পরে তাহলে আমরা একটু ভিডিওটা পজ করে লিখে নেবেন, আমরা নেক্সট পড়ায় চলে যাচ্ছি। ঠিক আছে? ওকে স্যার। এরপর স্যার আমরা আরেকটা পড়া যাচ্ছি, আরও ইম্পর্টেন্ট, একদম ইজি একটা পড়া। সেটা হচ্ছে ওই আমাদের কেমিস্ট্রিতে বললাম না, আমাদের কেমিস্ট্রিতে পরিবাহিতা কয়টা রয়েছে স্যার? আমাদের কেমিস্ট্রিতে যদি আমরা পরিবাহিতা পড়তে চাই, আমাদের কেমিস্ট্রিতে পরিবাহিতা রয়েছে তিনটা। কয়টা স্যার? তিনটা। একটা হচ্ছে কি পরিবাহিতা? একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে আপেক্ষিক তুল্য পরিবাহিতা, আরেকটা হচ্ছে আপেক্ষিক মোলার পরিবাহিতা। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতাকে আমরা প্রকাশ করি কাপ্পা দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? কাপ্পা কে। তুল্য পরিবাহিতাকে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে, আর মোলার পরিবাহিতাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? আমরা প্রকাশ করি মিউ দিয়ে। ঠিক আছে স্যার, তাহলে আমার পরিবাহিতা কয়টা? আমার পরিবাহিতা হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি পরিবাহিতা, একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে কি পরিবাহিতা, একটা হচ্ছে তুল্য পরিবাহিতা, আরেকটা হচ্ছে কি পরিবাহিতা? মোলার পরিবাহিতা। সো ফার্স্টে আমাদের কি আবিষ্কার করা হয়েছিল? আমাদের ফার্স্টে আপেক্ষিক পরিবাহিতা নিয়ে কথা বলা হয়েছিল। তারপর আপেক্ষিক পরিবাহিতা যখন কাজ করতেছে না, তারপর আমরা তুল্য পরিবাহিতা আসলাম। তুল্য পরিবাহিতাতে যখন আমরা অ্যাকচুয়াল রেজাল্ট পাচ্ছি না, তারপর হচ্ছে মোলার পরিবাহিতাতে আসলাম। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ থেকে আমরা শুরু করি আমাদের আপেক্ষিক পরিবাহিতাটা কি। ঠিক আছে স্যার? আচ্ছা, ওকে, আশা করি আপনাদের এগুলো লেখা থাকবে। দেন আমি আপেক্ষিক পরিবাহিতা নিয়ে একটু পড়ার আগে আমরা আবার একটু ফিজিক্সে চলে যাব।
ঠিক আছে, আমরা একটু ফিজিক্সে চলে যাব। ফিজিক্সের সূত্রগুলো কী কী স্যার? ফিজিক্সে কোথায় চলে যাব? ফিজিক্সের রোধের সূত্রতে চলে যাব। ফিজিক্সে কোথায় চলে যাব? রোধের সূত্র। ঠিক আছে, রোধের সূত্র। এই রোধের সূত্রগুলা আমি যদি একটু দেখি স্যার, আমার রোধের দুইটা সূত্র আছে। আচ্ছা, কী সূত্র আছে? একটা হচ্ছে রোধ, রোধ এল, এল মানে হচ্ছে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তনুপাতিক। রোধ কিসের সমানুপাতিক? রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তনুপাতিক। তাহলে কি হলো স্যার? তাহলে হলো আর প্রফেশনাল টু এল বাই এ, আর প্রফেশনাল টু এল বাই এ। ঠিক আছে, আর প্রফেশনাল টু এল বাই এ। আচ্ছা স্যার, এখন আমরা সবাই জানি এই সমানুপাতিক চিহ্ন দূর করার জন্য আমার একটা ধ্রুবক আনতে হয়। ঠিক আছে, এই ধ্রুবককে কি বলা হয়? রো, রো এল বাই এ। ঠিক আছে, এই রোকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ। এই রোকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে স্যার আপেক্ষিক পরিবাহিতা কাকে বলবে? আপেক্ষিক পরিবাহিতা কাকে বলবে? আপেক্ষিক পরিবাহিতা কাকে বলবে? একটু দেখেন স্যার, খুব ইজি হয়ে গেল। আপেক্ষিক পরিবাহিতা কাকে বলবে? ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতা বলা হবে, একটু দেখেন, আপেক্ষিক, আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে, আপেক্ষিক রোধের কি রাশিকে স্যার? বিপরীত রাশিকে, আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। আপেক্ষিক পরিবাহিতা বলা হয় স্যার, আমরা এটা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন নাই, কারণ হচ্ছে এটার বিপরীত রাশি। তাহলে এরকম করে সংজ্ঞাটা দিলে আমার আসলে কেমিস্ট্রির সংজ্ঞাটা হয় না। কেমিস্ট্রির সংজ্ঞাটা আমরা একটু ডিফার করে দিব। এর আগে আমরা একটু আপেক্ষিক রোধের এই রোটার সম্বন্ধে জেনে রো, তাহলে কী হবে? আর এ বাই এল। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়ালস টু 1 বাই রো। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়ালস টু 1 বাই রো। এতটুকু পর্যন্ত আমরা একটু পড়ে নিব। এতটুকু পর্যন্ত পড়ে নেওয়ার পর স্যার, এতটুকু পর্যন্ত আমরা পড়ে নেওয়ার পর আমরা কই চলে যাব? আমরা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটাতে চলে যাব। তাহলে এটা একটু দেখেন স্যার, তাহলে রোধ হচ্ছে, আমি একটু আবার একটু রিপিট করি যাতে আপনাদের একটু ইজি হয়। রোধের আমাদের দুইটা সূত্র আছে। রোধের আমাদের কয়টা সূত্র আছে স্যার? দুইটা সূত্র। দুইটা সূত্রের মধ্যে কি আছে? আর প্রফেশনাল টু এল মানে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তনুপাতিক। ঠিক আছে, রোধ কার সমানুপাতিক? দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তনুপাতিক। ঠিক আছে, ওটাকে সমানুপাতিক চিহ্ন দূর করার জন্য আমি একটা ধ্রুবক আনলাম। ওই ধ্রুবককে বলা হয় রো। ওই রোকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ। ওই আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ওকে স্যার, আশা করি আপনাদের এগুলো পড়া হয়েছে। এখন আমরা একটু কেমিস্ট্রির ভাষায় সংজ্ঞাটা দিচ্ছি আপেক্ষিক পরিবাহিতার। ঠিক আছে, আশা করি লেখা শেষ আপনাদের। আপেক্ষিক পরিবাহিতা লেখার আগে আমি একটা চিত্র আঁকবো। এই চিত্রটা হচ্ছে আমাদের তড়িৎ কোষের চিত্র। একটু ভালো করে দেখেন স্যার, একটা তড়িৎ কোষের চিত্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যানোড, এটা হচ্ছে একটা ক্যাথোড। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করতেছে। মনে করি এই তড়িৎধারার ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার, এই তড়িৎধারার ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা মনে করে নিলাম। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা আমরা একটু যদি এক্সপ্লেইন করি, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, একটু দেখেন ভালো করে। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা আমি একটু এক্সপ্লেইন করি। ঠিক আছে, কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের, সরি এটা এরকম করে লিখলে হবে, একটু দেখেন, কোনো তড়িৎ কোষের 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, তড়িৎ কোষের 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎধার যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে
যে রোধ কাজ করে, যে রোধ কাজ করে তাকে তাকে আপেক্ষিক পরিবাহিতা বলে, সরি, যে রোধ কাজ করে তাকে আপেক্ষিক রোধ বলে, এবং এর এর বিপরীত রাশিকে আপেক্ষিক পরিবাহিতা বলে, আপেক্ষিক পরিবাহিতা বলে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন আনসার। ঠিক আছে, আমি একটু আবার বলি। কোনো তড়িৎ কোষের, ঠিক আছে, দুটো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার তড়িৎধার বিশিষ্ট, দুটি তড়িৎধার 1 সেন্টিমিটার স্কয়ার তড়িৎধার বিশিষ্ট দুটি তড়িৎধার পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে আছে, তখন এই তড়িৎ বিশিষ্ট দ্রবণের মধ্যে যে রোধ কাজ করে তাকে বলা হয় আপেক্ষিক রোধ, এবং ওই আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে তোমার বলা হয় হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। কথাটা বুঝতে পারছেন স্যার? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এখান থেকে আমাদের কি জিজ্ঞেস করতে পারে? এখান থেকেও সেম আমাদের স্যার জিজ্ঞেস করতে পারে আপেক্ষিক পরিবাহিতার এককটা কি হবে, এককটা কি হবে সেম। তাহলে আমরা সূত্রটা জানি, কাপ্পা ইকুয়ালস টু 1/ρ বা 1/L/RA, L/RA, ঠিক আছে? এটা হচ্ছে কাপ্পার একক। তাহলে আমি যদি একে সিজিএসে চিন্তা করি স্যার, এখানে সিজিএসের এল এর মান হচ্ছে সেন্টিমিটার, কারণ দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে সেন্টিমিটার, এর মাত্রা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, আর আর এর মাত্রা হচ্ছে ওম। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সিজিএস একক হবে ওম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1। এটা কোন একক? সিজিএস একক, ঠিক আছে? আর যদি স্যার এসআই এককে চিন্তা করেন, তাহলে এসআই এককে চিন্তা করলে ওই সেম, এল সমান হবে মিটার, সমান হবে মিটার স্কয়ার, আর আর সমান হবে হচ্ছে সিমেন্স ইনভার্স 1। তাহলে এককটা হবে কি? সিমেন্স মিটার ইনভার্স 1। এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার একক, এবং এটাই পরীক্ষা আসে। তাহলে স্যার আপেক্ষিক পরিবাহিতা কি এবং আপেক্ষিক পরিবাহিতার এককগুলোকে আশা করি আপনাকে বুঝাতে পারছি। কিন্তু সমস্যা হচ্ছে এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারতাম না, এটা দিয়ে আমাদের ম্যাথ মিলে না। সেজন্য আমরা আরেকটা নতুন জিনিস নিয়ে আসছি, তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা পড়ার আগে আজকে আমরা একটা জিনিস খুব ভালো করে শিখে নিব, সেটা হচ্ছে তুল্য ভর। কথাটা বুঝতে পারছেন? আমরা তুল্য পরিবাহিতা নেক্সট ক্লাসের জন্য রাখবো, বাট আজকে আমরা শিখে নিব হচ্ছে তুল্য ভর কাকে বলে। আচ্ছা স্যার, আশা করি আপনারা এগুলো লিখে নিচ্ছেন, ঠিক আছে? ওকে স্যার, ওকে। তাহলে স্যার আমরা যদি একটু তুল্যভরটা নিয়ে একটু পড়ি। হোয়াট ইজ তুল্যভর? তুল্যভর দুইজনেরই হয়, মৌলেরও তুল্যভর হয়, যৌগেরও তুল্যভর হয়, ঠিক আছে স্যার? মৌলেরও তুল্যভর হয়, যৌগেরও তুল্যভর হয়। তাহলে তুল্যভর জিনিসটা কি? তুল্যভর হলো মৌলের ভর, যেহেতু আমরা মৌলের তুল্যভরটা লিখি, মৌলের ভর মানে পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী। ধরো তোমাকে জিজ্ঞেস করলো কপার মৌলের তুল্যভর কত, তাহলে কপারের তুল্যভর হবে, আমি যদি একটু দেখি, কপারের তুল্যভর হবে কত স্যার? 63.5। যেহেতু কপার 2টা ইলেকট্রন দান করে, তার যোজনী হচ্ছে 2। কারণ যোজনী কাকে বলে? একটা মৌল যতটা ইলেকট্রন দান করে, যতটা ইলেকট্রন গ্রহণ করে, বা যতটা ইলেকট্রন শেয়ার করে, তাকে তার যোজনী বলা হয়। তাহলে এটা হয়ে যাবে কত? 31.25, ঠিক আছে স্যার? এটা হচ্ছে মৌলের তুল্যভর। মৌলের তুল্যভর নির্ণয় করার কোনো ব্যাপার না, কারণ মৌলের যোজনী জানা থাকলে, তুল্যভর নির্ণয় করা থাকলে খুব ইজিলি নির্ণয় করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে স্যার যৌগের তুল্যভর নিয়ে। যৌগের তুল্যভরটা কেমন একটু যদি দেখেন স্যার, যৌগের তুল্যভর আমরা যদি একটু দেখি, যৌগের তুল্যভরটা কেমন হবে? ঠিক আছে স্যার, যৌগের তুল্যভর, ঠিক আছে স্যার, যৌগের তুল্যভরটা যদি আমরা দেখি, সেম যৌগের ভর ডিভাইডেড বাই যোজনী। এখন সমস্যা হচ্ছে স্যার যৌগের যোজনীটা বের করা খুব টাফ। যেমন তোমাকে যদি বলে HCl এর তুল্যভর কত, তুমি যে আমরা সবাই জানি হাইড্রোজেনের ভর 1 গ্রাম, ক্লোরিনের ভর 35.5 গ্রাম, তাহলে হচ্ছে 36.5 গ্রাম। এটা হচ্ছে ক্লোরিনের ভর। বাট যোজনী কত হবে স্যার? খুব ইজি একটা জিনিস, একটা মৌলের মধ্যে মোট যতটা ইলেকট্রন দান করো অথবা মোট যতটা ইলেকট্রন গ্রহণ করো, সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী।
তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন শেয়ার করে অথবা দান করে, ক্লোরিন ওই একটা ইলেকট্রন শেয়ার করে বা গ্রহণ করে, তাহলে টোটাল এখানে ইলেকট্রন কত? 1। অর্থাৎ আমি বলতেছি কোনো যৌগের যতটা ইলেকট্রন দান করো বা যতটা ইলেকট্রন গ্রহণ করো সেটাই তার যোজনী। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় H2SO4 এর যোজনী কত, খুব ইজি, হাইড্রোজেন 2টা ইলেকট্রন দিচ্ছে, সালফেট 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে এর যোজনী হচ্ছে 2। যদি তোমাকে বলে AlCl3 এর যোজনী কত, তাহলে এটা হবে 3, কারণ অ্যালুমিনিয়াম 3টা দিচ্ছে, ক্লোরিন 3টা নিচ্ছে। আর যদি বলা হয় ধরো তোমাকে বললো হচ্ছে একটু কঠিন করে দিল Al2SO4 হোল 3, এখানে একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দেয়, 2টা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন, একটা সালফেট 2টা ইলেকট্রন নেয়, 3টা সালফেট 6টা ইলেকট্রন, তাহলে এখানে টোটাল ইলেকট্রন আদান প্রদান হলো কয়টা স্যার? 6টা, তাহলে সেটাই তার যোজনী। আশা করি এই তুল্যভরগুলো আপনারা খুব ইজিলি পারবেন, বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা স্যার তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার সাথে আরও কিছু ম্যাথ করাই দিব। সবাই ভালো থাকবেন, আশা করি ক্লাসে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, অ্যান্ড ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।